নমস্কার বন্ধুরা, কেমন আছো? সকলে কেমন আছো? তো এসো শুরু করি আজকের বিজ্ঞানের আলোচনা। আলোচনা নয়, বিজ্ঞান, বাংলায় বিজ্ঞানের লেখা। আজ যে বইটা থেকে পড়তে যাচ্ছি সেই বইটি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি একটি অনুবাদ সাহিত্যও বলা যেতে পারে। আর এটা প্রথম খণ্ড থেকে আমরা পড়ব সকলের জন্য পদার্থবিদ্যা বা ফিজিক্স, তাই তো? ভৌত বস্তু, ল লান্দাউ আ কিতাইগারদস্কি। আমার উচ্চারণ ভুল হচ্ছে, যদি ভুল হয় তোমরা জানো যে সঠিক উচ্চারণ কী হবে অবশ্যই বলবে। তো সকলের জন্য পদার্থবিদ্যা, ভৌত বস্তু, প্রথম পর্ব। এটির অনুবাদ করেছেন কেপি সরকার, সম্পাদনা করেছেন সুব্রত দেবনাথ। এটা প্রকাশিত হয়েছে অনুপম প্রকাশনী থেকে। প্রথম প্রকাশিত হয় প্রথম সংস্করণ 2011-তে। আর এর প্রচ্ছদ দেখেছেন ধ্রুব এস। আর তাহলে এসো আমরা এগিয়ে যাই বইটিতে। তো যাবার আগে মূল বই থেকে পড়ে জানার আগে চতুর্থ সংস্করণের যে ভূমিকা লিখেছেন লেখক, যে আদতে যে লেখা যার থেকে অনুবাদ করা হয়েছে, সেখানে লেখক বলছেন যে কিতাইগোরদস্কি বলছেন যে তিনি আর লেভ তো হ্যাঁ, তিনি আর লেভ দুজনে মিলে যখন এই বইটি প্রথম লেখেন তখন তাদের মনে হয়েছিল যে এটা পাঠ্যপুস্তক হিসাবে খুব সমাদৃত হবে। কিন্তু তার জায়গায় এমন কাজ হলো যে এটা পাঠ্যপুস্তক হিসাবে সমাদৃত হয়নি, বরং যারা নিজেদের বিজ্ঞান চেতনা, মানে তাদের প্রাথমিক কিছু জ্ঞান আছে, এরপরে তারা নিজেদের জ্ঞানের পরিধি বাড়াতে চাইছেন, তাদের কাছে এই বইটি বিশেষভাবে সমাদৃত হয়। তো এই জন্য যখন প্রথম সংস্করণে যতটা ছিমছামভাবে লেখা হয়েছিল, যতটা পরিশীলিত বা মার্জিত, এই দুটো শব্দ ব্যবহার করা অনুচিত হবে, যতটা মানে যতটুকুন দরকার সেইটুকুনি লেখা হয়েছে। মানে পুস্তক হিসাবে যতটুকুন দরকার আর সেই অনুযায়ী লেখা হয়েছিল। কিন্তু এরপরে যখন তিনি বুঝতে পারলেন যে তাদের বই, লেখা বই সমাদৃত হচ্ছে যে মানে যাদের কাছে প্রাথমিক জ্ঞান আছে পদার্থবিদ্যার সম্বন্ধে, এরপরে তারা আরও বেশি জানতে চাইছেন, তো তাদের জন্য তাই জন্য লেখক বলছেন যে এরপরে তারা যখন বইটা শেষ করেন সমাপ্ত করেন লেখা, তখন মানে তারপরে যখন চতুর্থ সংস্করণ আসছে তখন বলছেন যে আরও অনেক কিছু কিন্তু এর সঙ্গে যোগ করা হয়েছে। আর বলছেন যে প্রথম খণ্ড এটাকে গতিবিজ্ঞান বা গতিবিদ্যা হিসাবে লেখা যেত, কিন্তু প্রাথমিক কিছু মূল তত্ত্ব সম্বন্ধে বলা হয়েছে এবং তার সাথে গতি, ভর, এই জিনিসগুলো, গতিশক্তি নিয়ে বলা হয়েছে, সেইগুলোকেই নিয়ে বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে মানে দ্বিতীয় খণ্ডে বলেছেন অণু আর পরমাণু নিয়ে কথা। তো এই সমস্ত বিষয়গুলো উনি উল্লেখ করেছেন। এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে একবার পড়ে হবে না, এমন অনেক কিছু জায়গা আসবে যেখানে আমাদেরকে থামতে হবে, নিজে মনে মনে ভাবতে হবে এবং তারপর বারবার পড়ে জায়গাটা বুঝতে হবে। তো এইগুলো তো হলো। আর এই বইটা কেন আমি চয়ন করলাম, সত্যি কথা বলতে কি, অনেক বছর আগে যখন প্রথম পদার্থবিদ্যা, ছোট্টবেলায় একটা বই আসতো পরিবেশ বিজ্ঞান বলে, তার মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোই থাকতো। না, পরিবেশ বিজ্ঞান নয়, এটা বিজ্ঞান বলে বই আসতো ছোটোবেলায়। তো তাতে ফিজিক্স আর কেমিস্ট্রি, রসায়নশাস্ত্র আর পদার্থবিদ্যা দুটো প্রথম আর মানে এরকম দুটো ভাগে একই বইয়ের মধ্যে থাকতো। তো সেই যে হাতে খড়ি হয়েছিল তখন বাবা শেখাতেন। তো হঠাৎ মনে হলো যে একটু ঝালাই, তাই তো। তো তাই জন্য এই বইটা যখন পেলাম ইন্টারনেটে, তো তখন মনে হলো যে এসো তোমাদের সঙ্গেও ভাগ করে নিই, একসাথে একটু ঝালিয়ে নিই।
তো সূচিপত্র থেকে আমরা জানতে পারছি যে প্রথম যে অধ্যায় সেটির নাম হলো প্রাথমিক ধারণা বা বেসিক কনসেপ্টস, আর এটা হলো মোটামুটি 21টা পাতার একটা অধ্যায়। তাতে প্রথমে সেন্টিমিটার এবং সেকেন্ড, ওজন এবং ভর, এরকম অনেক কিছু আমাদের আর একবার করে নতুন করে মনে করে নিতে হবে। তো বেশি আর অন্যদিকে কথা না বাড়িয়ে এসো সোজাসুজি চলে যায় সেন্টিমিটারে, তাই তো? তাহলে প্রাথমিক ধারণা বা বেসিক কনসেপ্টস, সেন্টিমিটার এবং সেকেন্ড, দ্য সেন্টিমিটার অ্যান্ড দ্য সেকেন্ড। আচ্ছা, দৈর্ঘ্য, সময় এবং বিভিন্ন বস্তুর ওজনের পরিমাপ সকলকেই করতে হয়। সে কারণে 1 সেন্টিমিটার, 1 সেকেন্ড এবং 1 গ্রাম বলতে কী বোঝায় তা সকলেই জানেন। পদার্থবিদের কাছে এই মাপযোগের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রায় প্রতিটি প্রাকৃতিক ঘটনার বিচার বিশ্লেষণে এই সব পরিমাপ অপরিহার্য। দূরত্ব, সময়, অবকাশ ও ভর যথাসম্ভব নিখুঁতভাবে পরিমাপ করার চেষ্টা করা হয়। এগুলিকে পদার্থবিজ্ঞানের প্রাথমিক ধারণা বলে। পদার্থবিজ্ঞানের আধুনিকতম যন্ত্রপাতির সাহায্যে 2টি মিটার দণ্ডের মধ্যে মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ পার্থক্যকেও নিখুঁতভাবে মাপা সম্ভব। সময় পার্থক্য 1 সেকেন্ডের লক্ষ ভাগের 1 ভাগ হলেও তাকে বের করা অসম্ভব নয়। সূক্ষ্ম তুলাদণ্ডের সাহায্যে পোস্তর একটি ক্ষুদ্র দানার ভর অত্যন্ত নিখুঁতভাবে পরিমাপ করা যায়। মাত্র কয়েকশো বছর আগে পরিমাপের কলাকৌশল বের হয়েছে, কিন্তু দৈর্ঘ্যের কতটুকু অংশ এবং বস্তুর কী রকম ভরকে একক হিসাবে গ্রহণ করা হবে সে ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর ঘটনা তুলনামূলকভাবে সাম্প্রতিক। সেন্টিমিটার এবং সেকেন্ড বলতে আমরা এখন যা বুঝি সেভাবে তাদের নির্বাচন করার কারণ কি? বস্তুত এটা পরিষ্কার বোঝা যায় আরও বড় মানের সেন্টিমিটার ব্যবহার করলে কিছু ক্ষতি ছিল না। পরিমাপের একক সুবিধাজনক হওয়া চাই, এর বেশি আর কিছু দরকার পড়ে না। হাতের নাগালে পরিমাপের একক থাকলেই ভালো হয় এবং সবচেয়ে সহজ হলো হাতকেই একক হিসাবে ব্যবহার করা। প্রাচীনকালে তাই করা হতো। মাপের নামগুলো শুনলে অন্তত সে কথাই মনে হবে। যেমন প্রসারিত হাতের কনুই থেকে নখের ডগা পর্যন্ত দূরত্বকে এল বা কিউবিট বলা হতো। 1 ইঞ্চি বলতে বুড়ো আঙুলের গোড়ার মাপকে বোঝানো হতো। পাকেও মাপের কাজে ব্যবহার করা হতো। সেখান থেকেই দৈর্ঘ্যের মাপের নামকরণ হয়েছে ফুট। অঙ্গ প্রত্যঙ্গের অংশ বলে পরিমাপের এই সব এককের সুবিধা ছিল ঠিকই, কিন্তু অসুবিধার দিকগুলিও স্পষ্ট। সকলেরই হাত পায়ের মাপে এত পার্থক্য যে ব্যক্তিবিশেষে হাত ও পায়ের দৈর্ঘ্যকে একক হিসাবে ব্যবহার করা চলে না, কারণ এককের মধ্যে গরমিল থাকার কোনো অবকাশ নেই। অর্থাৎ মানে আমার হাত ধরো খুব ছোট আর অন্যের হাত ধরো খুব লম্বা, হাতের চেটো, তাহলে সাধারণত বলা হয় আমাদের একটা হাতের কবজির পর থেকে মানে হাতের তালু আর গোটা আঙুলগুলোকে নিয়ে যতটা দৈর্ঘ্যে বাড়ে সেটা 6 ইঞ্চির আশপাশ হয়, মানে 8 ফুট। কিন্তু কারোর 6.5 ইঞ্চিও হয়, কারোর 7 ইঞ্চিও হতে পারে। আবার ছোট্ট যাদের হাত তারা 5 ইঞ্চিতেই তারা সীমিত, তাই না? তাহলে কোনটা আমরা স্ট্যান্ডার্ড বলে, কোনটাকে আমরা সকলের জন্য প্রযোজ্য এইভাবে মাপবো? তো এসো আমরা ফিরে যাই। ব্যবসা বাণিজ্যের উন্নতির সঙ্গে সঙ্গে পরিমাপের এককের ব্যাপারে একমত হওয়ার প্রয়োজন দেখা দিল।
দৈর্ঘ্য এবং ভরের প্রমাণ মান কোনো একটি বাজারে প্রথম ঠিক করা হলো, পরে সেটা শহরে, ক্রমে শহর থেকে দেশে এবং অবশেষে সারা পৃথিবীতে চালু হলো। প্রমাণ মান বলতে আদর্শ মানক বোঝায়। তাহলে কি প্রমাণ মান বলতে আদর্শ মানক বোঝায়? একটি প্রমাণ স্কেল, একটি প্রমাণ বাটখারা। বিভিন্ন সরকার এই আদর্শ বা প্রমাণ মানকগুলি সযত্নে রক্ষা করে। সে কারণে এই প্রমাণ মানকের সঙ্গে সঙ্গতি রেখে অন্য স্কেল এবং বাটখারা তৈরি করার প্রয়োজন পড়ল। যেমন আমরা কি কোন এটা মানি? ISI, তাই তো? আর কি মানি? BIS। 1747 সালে জার শাসিত রাশিয়ায় সর্বপ্রথম ওজন এবং দৈর্ঘ্যের প্রাথমিক মাপ নির্দিষ্ট করা হয়। এগুলিকে পাউন্ড এবং আর্সেন বলতো। ঊনবিংশ শতাব্দীতে পরিমাপ নির্ভুল হওয়ার প্রয়োজন বাড়ল এবং দেখা গেল তথাকথিত প্রমাণ মানকগুলি যথেষ্ট নিখুঁত নয়। 1893 থেকে 1898 সাল পর্যন্ত দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ তার নেতৃত্বে নিখুঁত আদর্শ মানক তৈরির জটিল দায়িত্বপূর্ণ কাজ চলে। এই বিখ্যাত রসায়ন বিজ্ঞানীর কাছে যথাযথ আদর্শ মান প্রচলনের বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তার উদ্যোগে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ওজন ও অন্যান্য পরিমাপ সংক্রান্ত কেন্দ্রীয় সংস্থা দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স স্থাপিত হয়। এই সংস্থার প্রমাণ মানকগুলি রাখা আছে এবং সেখান থেকে প্রয়োজন মতো নকল করে নেওয়া যায়, মানে ওটা থেকে মেপে সমমানের আর একটা মানক বা মানদণ্ড বানিয়ে নেওয়া যায়। কিছু কিছু দূরত্ব বড় এককে এবং বাকি ছোট এককে প্রকাশ করা হয়। সত্যি কথা বলতে কি, মস্কো থেকে লেনিনগ্রাদের দূরত্ব সেন্টিমিটারে বা রেলগাড়ির ভরকে গ্রামে প্রকাশ করার কথা ভাবাই যায় না। সে কারণে বড় এবং ছোট এককের সুনির্দিষ্ট সম্পর্কের ব্যাপারে সকলেই একমত হলেন। প্রত্যেকেই জানেন যে একক পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, সেখানে বড় এককগুলি ছোট এককের 10, 100 বা 1000 ইত্যাদি বা সাধারণভাবে 10-এর ঘাত হিসাবে বড়, মানে অত গুণ। এই পদ্ধতি বেশ সুবিধাজনক। এতে সব ধরনের হিসাব নিকাশ সহজ হয়, কিন্তু এই সুবিধাদায়ক পদ্ধতি সব দেশে প্রচলিত নয়। মেট্রিক পদ্ধতির প্রত্যক্ষ সুবিধা থাকা সত্ত্বেও ইংল্যান্ড এবং আমেরিকায় মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এবং কিলোগ্রাম এখনও খুব কম ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তাই তো? পাউন্ড, আউন্স এরকমভাবে ব্যবহার করা হয়। 1790 সালে একটি সামঞ্জস্যপূর্ণ পরিমাপ পদ্ধতি নির্ধারণের উদ্দেশ্যে ফ্রেঞ্চ অ্যাসেম্বলি প্রখ্যাত পদার্থ ও গণিতবিদদের নিয়ে একটি কমিশন গঠন করে। নানা ধরনের প্রস্তাব বিচার বিবেচনার পর এই কমিশন পৃথিবীর মধ্যরেখার 1/4 1 কোটি ভাগ করে তার 1 ভাগকে দৈর্ঘ্যের একক হিসাবে গ্রহণ করে। মানে আরেকবার আমরা পড়ে নিই, পৃথিবীর মধ্যরেখা তার 1/4, যতদূর আমি বুঝছি পৃথিবীর মধ্যরেখা মানে নিরক্ষরেখা, তার 1/4কে 1 কোটি ভাগ করে তার 1 ভাগকে দৈর্ঘ্যের একক হিসাবে গ্রহণ করে। এই এককের নাম দেয় মিটার। 1799 সালে এই প্রমাণ মানটি গ্রহণ করা হয় এবং সরকারি রেকর্ড সংগ্রহশালায় বা আর্কাইভস অফ দ্য রিপাবলিকে এর দলিলটি নিরাপদে রাখা হয়। অবশ্য অচিরেই বোঝা গেল প্রকৃতির বিষয়বস্তুকে পরিমাপের প্রতিরূপ বলে গ্রহণ করার মধ্যে যত নির্ভুল তাত্ত্বিক ধারণাই থাক না কেন, বাস্তবে যথাযথ প্রয়োগ করা সম্ভব নয়।
ঊনবিংশ শতাব্দীতে আরও নির্ভুলভাবে পরিমাপ করে দেখা গেল প্রমাণ মান হিসাবে যে মিটার ব্যবহার করা হচ্ছে তা পৃথিবীর মধ্যরেখার 4 কোটি ভাগের 1 ভাগ থেকে প্রায় 0.04 মিলিমিটার কম। ফলে পরিমাপের কলাকৌশলের উন্নতির সঙ্গে এই মিটারের প্রয়োজনীয় সংশোধন অপরিহার্য হয়ে পড়ল। পৃথিবীর মধ্যরেখার দৈর্ঘ্য থেকে পাওয়া মিটারের সংজ্ঞা যদি বজায় রাখতেই হয় তাহলে অন্য একটি মানকে প্রমাণ ধরে মাপযোগ করতে হয় এবং তার পরে পৃথিবীর মধ্যরেখার নতুন করে মান বের করে তার সাপেক্ষে প্রাপ্ত দৈর্ঘ্যের পুনর্গণনা করা দরকার। এ কারণে 1870, 1872 এবং 1875 সালে আন্তর্জাতিক কংগ্রেস মিটারের প্রমাণ দৈর্ঘ্যের ব্যাপারে অনেক আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত 1799 সালে গৃহীত পৃথিবীর মধ্যরেখার 4 কোটি ভাগের 1 ভাগের পরিবর্তে অন্য একটি প্রমাণ মান গ্রহণ করেন। এই মানটি প্যারিসের কাছে সাভরেতে ওজন ও অন্যান্য পরিমাপ সংক্রান্ত কার্যালয়ে রাখা আছে। আচ্ছা, এখানে একটি জিনিস আমি অবশ্যই বলবো, এখানে যে সংখ্যাগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি সবগুলোই ইংরাজি হরফ। তাই যে এই যে আমি একটা জিনিস বললাম না যে তা পৃথিবীর মধ্যরেখার 4 কোটি ভাগের 1 ভাগ থেকে প্রায় 0.04 মিলিমিটার কম, না, এটা 0.08 মিলিমিটার কম হবে। তাহলে আচ্ছা, তাহলে আমরা জানলাম যে এরপরে অনেকবার সংশোধিত হয়েছে। 1799 সালে তারা কি নির্ধারণ করেন যে একক ধরে নিয়ে প্রথমে পৃথিবীকে মাপা হবে সেটা একটা শেষ পর্যন্ত 1799 সালে গৃহীত পৃথিবীর মধ্যরেখার 4 কোটি ভাগের 1 ভাগের পরিবর্তে অন্য একটি প্রমাণ মান সংগ্রহ করেন। এই মানটি প্যারিসের কাছে সাভরেতে ওজন ও অন্যান্য পরিমাপ সংক্রান্ত কার্যালয়ে রাখা আছে। তা মিটারের সঙ্গে তার ভগ্নাংশগুলিও ঠিক হলো। 1 সহস্রাংশ হলো মিলিমিটার, 1000 ভাগ। 10 লক্ষ ভাগের 1 ভাগ হলো মাইক্রন, তাই তো? এবং সবচেয়ে বেশি যেটি আমরা ব্যবহার করি সেন্টিমিটারের 100 ভাগের 1 ভাগ হলো, না সেন্টি নয় করি, সেটি মিটারের 100 ভাগের 1 ভাগ সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু এখন মাইক্রন নয় ন্যানোমিটার পর্যন্ত মাপতে পারি, তাই তো? এবার সেকেন্ডের কথায় আসা যাক। আচ্ছা, এইখানে সেকেন্ডের মানে সময়ের জায়গায় যাওয়ার আগে কিছু নিচে লেখা ছিল, সেটা একবার পড়ে দেখি। ইংল্যান্ডে সরকারিভাবে নিম্নলিখিত পরিমাপগুলি গ্রহণ করা হয়। নটিক্যাল মাইল 1852 মিটার, সাধারণ মাইল 1609 মিটার, ফুট 30.48 সেন্টিমিটার, 1 ফুট 12 ইঞ্চির সমান, 1 ইঞ্চি 2.54 সেন্টিমিটারের সমান, 1 গজ 3 ফুটে 1 গজ হয়, 0.9144 মিটার। স্যুটের কাপড়ের পরিমাপ নির্দেশ করার জন্য এই একককে দর্জির মাপ বলে, তাই তো? এখনও গজ দেয়, 1 গজ। অ্যাংলো স্যাক্সন দেশগুলিতে ভর পাউন্ডে 454 গ্রাম, মানে 1 পাউন্ড মানে 454 গ্রাম মাপা হয়। পাউন্ডের ভগ্নাংশকে আউন্স 1/16 অফ আ পাউন্ড এইভাবে মাপা হয়। এবং গ্রেন মানে 1 পাউন্ডকে 7000 ভাগ করলে 1 পাউন্ডকে তার 1 ভাগ হচ্ছে 1 গ্রেন, এইভাবে বলা হয়। শেষোক্ত একক দুটি ওষুধ ওজনের কাছে ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমরা তো জেনে নিলাম বিভিন্ন ধরনের ওজনের আর দৈর্ঘ্য মাপার যে বিস্তারিত ব্যাপার স্যাপার অন্য দেশে যেগুলো ব্যবহার করা হয়। কারণ আমরা সরগরম হয়ে এসেছি ছোটোবেলা থেকে এমকেএস বা মিটার, কেজি আর সেকেন্ডের মেট্রিক সিস্টেমে, তাই তো? আমরা আগে উঠি বা নিচে নামি 10-এর গুণিতকে, 10, 100, 1000, 10,000 এরম করে। তো এসো এবার জেনে নিই সেকেন্ডে। এবার
সেকেন্ডের কথায় আসা যাক। সেন্টিমিটারের তুলনায় সেকেন্ডের ধারণা অনেক পুরনো। সময় পরিমাপের একক নির্ধারণের ক্ষেত্রে কোনো মতপার্থক্য ঘটেনি, কারণটা সহজবোধ্য। দিন রাতের পর্যায়ক্রমিক পরিবর্তন ও সূর্যের চিরন্তন আবর্তনের মধ্যে সময়ের প্রাকৃতিক একক নির্বাচনের ইঙ্গিত রয়েছে। সূর্য দেখে সময় ঠিক করো কথাটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। সূর্য যখন মধ্য গগনে, সময়কে তখন মধ্যাহ্ন বলা হয়। খুঁটির ছায়া দেখে সূর্য কখন ঠিক তার সর্বোচ্চ বিন্দুতে আসে তা বের করা কঠিন নয়। একইভাবে পরের দিন আবার এই মুহূর্তটি বের করা যায়। এই দুটি অবস্থায় সময়ের ব্যবধানে একটি সৌরদিন। দিনের মাপ পাওয়া গেলে তাকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে ভাগ করতে কতক্ষণই আর লাগে। বছর এবং দিনের মতো বড় এককগুলি প্রকৃতির কাছ থেকে পাওয়া গেল, কিন্তু ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের একক মানুষের তৈরি। দিনকে এভাবে বিভাজন করার পদ্ধতি কিন্তু খুব প্রাচীন। ব্যাবিলনে বর্তমান দশমিক পদ্ধতির পরিবর্তে ষষ্ঠিক পদ্ধতির প্রচলন ছিল। যেহেতু 60কে 12টি ভাগ করলে কোনো অবশেষ থাকে না, ব্যাবিলনের লোকেরা দিনকে 12টি সমান ভাগ করেছিল। প্রাচীন ইজিপ্টবাসীরা দিনকে 24 ঘন্টায় ভাগ করার পদ্ধতি প্রবর্তন করে। মিনিট এবং সেকেন্ডের ধারণা তারও পরবর্তীকালে এসেছে। 60 মিনিটে 1 ঘন্টা এবং 60 সেকেন্ডে 1 মিনিটের ব্যাপারটি সম্ভবত ব্যাবিলনের ষষ্ঠিক পদ্ধতির উত্তরদায় হিসাবে আসে। প্রাচীন ও মধ্য যুগে সূর্যঘড়ি, জলঘড়ি ইত্যাদি মানে বৃহদাকৃতি পাত্র থেকে ফোঁটা ফোঁটা জল পড়া দেখে সময় হিসেব করা হতো ইত্যাদি মারফত এবং কয়েক ধরনের চতুর অথচ স্থূল কৌশলের সাহায্যে সময় দেখা হতো। বলা বাহুল্য, সময়ের হিসাব সব ক্ষেত্রে যথাযথ হতো না। সেই দিক থেকে যদি আমরা বলি, ভারতীয় সময়ে অনেক আরও অনেক আলাদা আলাদা ছিল, পল, মুহূর্ত, এরকম অনেক কিছু ছিল। সেগুলো এখানে নাই বা আমরা উল্লেখ করলাম। পরে কখনো যদি সময় পাই নিশ্চয়ই ঘেঁটে দেখব এবং তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আধুনিক সময় গণকের সাহায্যে নিশ্চিত জানা গেল বছরের সব সময় সৌরদিনের স্থিতিকাল ঠিক একই থাকে না। এ কারণে একটি বছরের গড় সৌরদিনকে সময়ের একক হিসাবে নির্দিষ্ট করা হয়। বছরে এই গড় সময়কালের 24 ভাগের 1 ভাগকে আমরা 1 ঘন্টা বলে ধরি। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু উল্লেখ করা যেতে পারে যে আমাদের যে সময় পদ্ধতি, একটা গোটা দিনকে আমরা 8 প্রহরে ভাগ করি। একটা ছোট্ট জিনিস আমার মনে হলো যে এইটুকুনি তো বলাই যায়, তাই না? 8 প্রহর, আর প্রত্যেকটা প্রহরে একটা প্রহর মানে 3 ঘন্টা করে থাকে এবং তাকে এবার ভাগ করা হয়। ঠিক আছে, তো এসো আমরা এগিয়ে যাই। এরপর তো জানলাম যে কিভাবে করে, যে আমরা গড় একটা দিনের সময়কে ধরে নিলাম এবং তার থেকে সেটাকে আমরা 24টা ভাগে ভাগ করে নিয়েছি এবং সেই একটা ভাগকে আমরা বলছি 1 ঘন্টা। দিনকে সমান ভাগে ভাগ করা ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের একক বের করার সময় ধরে নেওয়া হয় পৃথিবী সমান বেগেই ঘুরছে। চন্দ্র সূর্যের প্রভাবে সমুদ্রের জোয়ার ভাটা পৃথিবীর ঘোরার বেগকে কমিয়ে দেয়। যদিও এই মাত্রা খুবই সামান্য, তবু এর প্রভাবে আমাদের সময়ের একক দিন ক্রমাগত বেড়েই চলেছে। তার মানে যারা বলে 24 ঘন্টায় দিনটা না হয়ে যদি 48 ঘন্টায় হতো, অপেক্ষা করুন, একদিন হবে। তো পৃথিবীর ঘূর্ণন বেগের হ্রাস এতই ক্ষুদ্র পরিমাণ যে মাত্র সম্প্রতি উদ্ভাবিত পারমাণবিক ঘড়ির সাহায্যে তা সরাসরি মাপা সম্ভব হয়েছে। এত সূক্ষ্মভাবে তবে গিয়ে মাপা সম্ভব হয়েছে। এই ঘড়ি অতিমাত্রায় নির্ভুল এবং 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগও সঠিক মাপা যায়। এই পারমাণবিক ঘড়ির সাহায্যেই জানা গেল 100 বছরের দিনের স্থিতিকালের পরিবর্তন মাত্র 1 থেকে 2 মিলিসেকেন্ড।
একটি আদর্শ মানের ক্ষেত্রে কোনো ত্রুটি তা যত ক্ষুদ্রই হোক না কেন সম্ভব হলে সেটুকুও রাখা উচিত নয়। কিভাবে তা দূর করা যেতে পারে সে বিষয়ে 10 পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। তো এটা 13 পৃষ্ঠা, 10 পৃষ্ঠায় কি আলোচনা করেছি? যতদূর সম্ভব এটা অন্য কোনো পৃষ্ঠা, 10 পৃষ্ঠায় বলছেন এটা অন্য কোনো। তো আমরা আগে পড়তে পড়তে জেনে নেব। তো আজকে এই অবধি। আজকে আমরা জানলাম যে কিভাবে পরিবর্তিত হয়েছে মানদণ্ডগুলো, কিভাবে ধীরে ধীরে ভাগ করে নেওয়া হয়েছে, কিভাবে আলাদাভাবে রাখা হয়েছে, এবং একটা জায়গায় সত্যি যেমন বলে না যে লোকে তুলোয় মুড়ে রাখে, সেরকম তুলোয় মুড়ে রাখার মতো করে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় ওগুলোকে প্রিজার্ভ করা হয়, ওই যে রেফারেন্সগুলোকে। কারণ সেই রেফারেন্সের ওপর নির্ভর করে সমস্ত আদান প্রদান সব কিছু চলছে, তাই তো? তাহলে এর পরের পর্বে জেনে নেব ওজন এবং ভর। আমাদের মধ্যে অনেকেই রয়েছে এই ভর বা ওজন কমানোর বা বাড়ানোর আপ্রাণ চেষ্টা করে চলেছি, তাই তো? তাহলে আজ এই অবধি। আবার পরে দেখা হবে, আবার পরে শোনা হবে। টাটা।